আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, যথারীতি আমি আমার স্টুডিওর বাইরে আছি। আবারও আপনাদের জন্য বিশেষ খবরের জন্য সফরে বেরিয়েছি। তো যেখানে আছে সেখান থেকে আজকের লাইভ সেশনটি আপনাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে। দেখতে এবং শুনতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা, অডিও ঠিকমতো যাচ্ছে কিনা আপনাদের কাছে। দর্শক, আজকে বাংলাদেশ প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই এবং আলোচনার প্রধান যে বিষয়গুলো থাকবে, একটি হলো বিএনপির অন্যতম নেতা রুহুল কবির রিজভী তার একটি বক্তব্যে ফেঁসে গেলেন, আর সেই বক্তব্যটিকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। পরবর্তী কি করলেন রিজভী? দ্বিতীয়ত, হাদির খুনির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের জড়িত হওয়ার সংবাদ এসছে, তার প্রমাণ সত্যতা কি আসলে? ৩ নম্বর প্রসঙ্গ, জামায়াতের মধ্যে এবার জামায়াতের সবচেয়ে বড় সমালোচক মেজর আখতারুজ্জামান প্রবেশ করেছেন। অর্থাৎ বিএনপির বহিষ্কার হওয়ার নেতা আখতারুজ্জামানকে কেন দলে ফেরালো জামাত, এর নেপথ্যের কারণ কি? পাশাপাশি হাদির শারীরিক অবস্থার আপডেট। আমি এই খবরগুলো আপনাদের একটা একটা দেবার চেষ্টা করছি। দর্শক, আপনারা তাহলে দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার, এই তো? প্রথম যে বিষয়টি নিয়ে আসছি, হাদি, আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি এখনো ক্রুশিয়াল একটা বা ক্রিটিক্যাল অবস্থায় আছেন। ডাক্তাররা তার শারীরিক অবস্থাকে একটি মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে 11টি পর্যবেক্ষণ শনাক্ত করেছেন। বলা হচ্ছে এভার কেয়ারে বাংলাদেশের বিশেষজ্ঞ 15 জন ডাক্তারের মাধ্যমে একটি বোর্ড গঠন করা হয়েছে এবং এই 15 জন ডাক্তার সম্মিলিতভাবে হাদির শারীরিক অবস্থার 11টি বিষয়কে শনাক্ত করেছে। কখনো সেটা ব্রেন, সেটা ফুসফুস, প্রেশার, আদার্স, অর্থাৎ শরীরে 11টি যে ক্ষত লক্ষণ দেখা গেছে সেগুলোকে সিগনিফিকেন্ট অবস্থা থেকে বিশ্লেষণ করে ডাক্তাররা তাকে এখন ধারাবাহিক চিকিৎসা দিচ্ছে। ডাক্তাররা তার কিডনির হঠাৎ করে সচল হওয়া বা কিডনির অ্যাক্টিভিটিস শুরু হওয়ায় ডাক্তাররা কিছুটা হলেও স্বপ্ন দেখতেছেন হাদিকে নিয়ে এবং তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে। আল্লাহ পারেন সবকিছু, যিনি জীবন নিতে পারেন তিনি সেই জীবন দিতে পারেন। আমরা আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের পক্ষের শক্তি, দেশপ্রেমিক এবং একজন উদীয়মান যুবক, যিনি কেবল দেশটাকে ভালোবাসছেন, দেশটার জন্য আজ মৃত্যুর সাথে লড়াই করছেন, সেই ইনকিলাব মঞ্চের আমার প্রিয় ভাই ওসমান হাদির জন্য আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকে দোয়া করবেন, কারণ হাদিরা এই দেশটাকে ভালোবাসছে, তারা পকেটকে ভালোবাসেনি। তারা নিজের পকেটের জন্য বা সংসারে বড় কোনো লোভের জন্য, যেটা আমাদের অন্যান্য ছাত্র নেতারা করেছে, সেই রকম কোনো টার্গেট হাদির ছিল না। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার সাথে ভালো সখ্যতা ছিল, আমরা একসাথে শো করেছি চ্যানেলগুলোতে। এবং আমি যতটুকু জানি, একটা নিরহংকারী ছেলে, নির্লভ ছেলে, দেশটার জন্য তার অনেক পরিকল্পনা ছিল। এবং আমাকে গতকালকে আমাদের পুলিশের গোয়েন্দা টিমের এক ভাই বলেছিলেন, বাংলাদেশের যত মঞ্চ তৈরি হয়েছে, সেটা জনতার মঞ্চ বলি বা যত বাম, রাম, আওয়ামী বা ওপারের এজেন্সির যত বাহিনীর যতগুলো সংগঠন, সবগুলো শেষে কিন্তু মঞ্চ ছিল। সেই মঞ্চগুলোকে ট্যাকেল করার জন্য আমাদের দেশপ্রেমিক হাদি ইনকিলাব মঞ্চ বানিয়েছে। এটা ওপারের এজেন্টদের জন্য, এজেন্সির জন্য, গোয়েন্দা বাহিনীর জন্য একটা আতঙ্ক ছিল, কারণ তাদের শেখানো গুলিটাকে, তাদের শেখানো টার্গেটটাকে হাদি দেশের পক্ষে কনভার্ট করে একটা সত্য জবাব দেওয়ার চেষ্টা করেছিল এই ইনকিলাব মঞ্চের মাধ্যমে। এবং তিনি ইনকিলাব সেন্টার বানিয়েছিলেন এখানে মানুষকে দেশের পক্ষে শেখানোর জন্য, পড়ানোর জন্য। তার কাছে, সে আমাদের কাছেও বই চেয়েছিল যে ভাই আমাকে বই দেন, আমরা যার যতটুকু পেরেছি সাহায্য অনুযায়ী তাকে বই দিয়েছি। এখান থেকে একটা নতুন যুবক যুবতীদের একটা গ্রুপ, তারুণ্যের একটা গ্রুপ, তারা দেশের সম্পর্কে জানবে, দেশের পক্ষে জানবে। এতদিন যে চেতনার নাম করে মিথ্যা শেখানো হয়েছে, তার বিরুদ্ধে একটা নতুন কিছু এই জাতিকে দিতে চেয়েছিল, যেটাই ওপারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কারণ ওপার এই দেশকে 54 বছর ধরে তাদের ফর্মুলা, তাদের প্রেসক্রিপশন শিখিয়েছিল। আর হাদি এই অল্প বয়সে তিনি বুঝতে পেরেছিলেন ওই বর্গীদের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হলে, এই দেশকে
আগে দেশ সম্পর্কে জানাতে হবে, দেশ প্রেমের ডেফিনেশন শেখাতে হবে। আর আমরা রাজনৈতিক নেতারা যেটাকে দেশপ্রেম বলি, এটা হলো পকেট প্রেম, দল প্রেম। তাই হাদিকে অনেকেই টার্গেট করেছেন, এই দেশের রাজনীতিবিদরাও টার্গেট করেছেন, ওপারের এজেন্সিও টার্গেট করেছেন। সবকিছু মিলেই এই কাজটি বাস্তবায়ন করা হয়েছে। হাদির মূল টার্গেট খুনিকে বা কিলারকে পুলিশ ধরার খুব কাছাকাছি পৌঁছে গেছে এমন তথ্য জানিয়েছে। কয়েকটি সূত্র বলছে কয়েকজনকে শনাক্ত করে অভিযানও চলছে। দর্শক, সেই বিষয়ে আমরা খবর পাওয়া মাত্র আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আসছি এবার আমাদের সাদেক ক্যাম এবং রিজভী ভাই প্রসঙ্গে। সোশ্যাল মিডিয়াতে খুব বেশি এখন যে বিষয়টি চলছে সেটি হলো আমাদের রিজভী ভাইকে নিয়ে। তিনি একটি রাজনৈতিক প্রোগ্রামে সরাসরি বক্তব্যে বলেছেন সাদেক ক্যামের সাথে ওসমান হাদির খুনিকে দেখা গেছে, এবং তিনি এটাকে নিয়ে জামাত এবং শিবিরের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছেন। মূলত বিষয়টি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দুটো ছবিকে বসানো, কিন্তু রিজভী ভাই বয়স্ক মানুষ, তিনি বিষয়টি বুঝতে পারেননি। কে বা কারা তাকে ছবিটি দিয়েছে, অথবা তিনি নিজের মোবাইলে ফেসবুকে ট্রল করতে গিয়ে হয়তো ছবিটা পেয়েছেন। আর এর কাজ তো আপনারা বোঝেন, একদম নিখুঁতভাবে সাদেক কায়েম এবং খুনিকে পাশাপাশি বসিয়ে সেই পিকচারটা তৈরি করা হয়েছে। পরবর্তী রিজভী ভাই জামাত এবং শিবিরের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন এবং সাদেক কায়েমকে খুনির একজন সহচর হিসেবে বা মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন। এর পরবর্তী যখন এটা ফ্যাক্ট চেকিং এ ধরা পড়ে, জানা যায় যেটি এআই দ্বারা তৈরি একটি ছবি। ইন্টারেস্টিং ব্যাপার, যখন সাদেক কায়েমকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবিটি ভাইরাল হয়, তখন সাদেক কায়েমের গ্রুপরাও ঠিক একই কায়দায় এআই দিয়ে আরেকটি ছবি বানায় রুহুল কবির রিজভির সাথে ওই খুনিকে, যিনি যাকে সাসপেক্ট করা হচ্ছে যে হাদিকে গুলি করেছে, যে ছেলেটির কথা বলছি তার সাথে। সেখানে দেখা যায় দুজনে একসাথে চা খাচ্ছেন, আবার দেখা যাচ্ছে রিজভী ভাই তার সাথে কথা বলছেন, একজন এসে তাকে একটা অস্ত্র দিয়ে যাচ্ছেন, গান দিয়ে যাচ্ছেন, রিভলভার দিয়ে যাচ্ছেন। তো এই ছবিটিও রিজভী ভাই দেখেছেন। তো রিজভী ভাই দেখে আকাশ থেকে পড়েছেন, অসম্ভব, যাকে আমি চিনি না জানি না তার সাথে আমি চা খাচ্ছি, সে আমার পাশে বসে হাতে অস্ত্র নিয়ে বসে আছে, এটা কি করে সম্ভব? তখন রিজভী ভাই বুঝতে পেরেছেন যে এর আগের যে ছবিটি তৈরি হয়েছিল সাদেক কায়েমের সাথে, এটি অর্থাৎ জামাত শিবিরের বিরোধী গ্রুপটি বা প্রোপাগান্ডা সেলটি, হোক সেটা ফ্যাসিস্ট গ্রুপের, হোক সেটা বিএনপির, হোক সেটা এজেন্সির, যে কোনোভাবেই হোক, তারা এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করেছে। যখন তিনি তার ভুলটি বুঝতে পেরেছেন, তিনি একেবারে দলীয় প্যাডে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন যে তিনি এই বিষয়টি বুঝতে পারেননি, সোশ্যাল মিডিয়াতে দেখে তার কাছে এটিকে সত্য মনে হয়েছে বলে তিনি জামাত এবং শিবির বা সাদেক কায়েমকে নিয়ে বক্তব্যটি দিয়েছেন। এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। এখানে একটা বিষয় মার্ক করতে হবে, সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে ক্ষমা চাওয়ার প্র্যাকটিসটা আমরা একেবারেই দেখি না। রিজভী ভাই বয়স্ক মানুষ, দীর্ঘদিন প্রায় 16টা বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, তার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, আমরা সবাই সাক্ষী তার। তিনি একটা ছবি দেখেছেন, তার কাছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক কাজ বোঝা খুব কঠিন, এত নিখুঁতভাবে। এখন সবাই তো ফ্যাক্ট চেকিং করতে পারে না, সেই পদ্ধতি বা প্রযুক্তি সবার থাকে না। তিনি যে ভুলটা করেছেন, সেই ভুলটার জন্য তিনি ক্ষমা চেয়ে সঙ্গে সঙ্গে দলীয় প্যাডে স্টেটমেন্ট দিয়েছে। আমি আশা করব যারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখেন, সৌন্দর্য বজায় রাখতে চান, এবং রাজনৈতিক যে সহমর্মিতার জায়গাটি আছে, যেটা এটাকে ভালোবাসেন, তারা এই বিষয়টিকে পজিটিভ অর্থে দেখবেন। রিজভী ভাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে ভুল হলে ক্ষমা চাওয়া একটা মহৎ কাজ। এটাকে কেউ নেগেটিভ অর্থে নেবেন না। অনেকেই বলছেন একটা দলের সিনিয়র নেতা এটা কি করে বললেন, ভুল হতে পারে মানুষের। সবচেয়ে বড় জিনিস, তিনি ভুল করে ক্ষমা চেয়েছেন, এটাকে পজিটিভ অর্থে দেখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, সাদেক কায়েমের গতকালকের বক্তব্যটি নিয়ে বিএনপির ঘরে ব্যাপক আলোচনার সমালোচনা হচ্ছে। সাদেক কায়েম ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর বলেছিল মাফিয়া এবং চাঁদাবাজদের বিরুদ্ধে এবারের আন্দোলন। আমার প্রশ্ন হলো, মাফিয়া এবং চাঁদাবাজ বা গডফাদার বিএনপি কি নিজেকে মেনে নিচ্ছে? এখন আমি আমার ভিডিওতে যদি বলি টেম্পু, আমি যদি বলি চাঁদাবাজ, আমি যদি বলি সন্ত্রাসী, কোনো দলের নাম উল্লেখ না করি, তাহলে বিএনপি তেতে যায় কেন, ক্ষেপে যায় কেন?
বিএনপি কি নিজেকে চাঁদাবাজ মেনে নিচ্ছে? সোশ্যাল মিডিয়াতে যদি এরকম চাঁদাবাজদের বিরুদ্ধে বা অসৎ লোকের বিরুদ্ধে একটা পোস্ট করা হয়, বিএনপির লোকরা এসে গালাগাল শুরু করে। অদ্ভুত একটা বিষয়, মানে নিজেরা নিজেদেরকে চোর বাটপার টাউট হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এত গর্ধ মেন্টালিটির মানুষ রাজনীতি করে কি করে? এটা সাদিক কায়েমের এই বক্তব্যটি ছিল ওসমান হাদির গুরুতর আহত হওয়ার পর একটা প্রতিক্রিয়া। একসাথে যারা জুলাইতে ফাইট করেছেন তাদের প্রত্যেকের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমি গত রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি, এবং আমি আমার প্রায় 250 কিলো জার্নি করে, 250 কিলোমিটারের অধিক, প্রায় 300 কিলোমিটার জার্নি করে আমি কাল রাত সারা রাত না ঘুরে, মানে না ঘুমিয়ে গাড়িতে জার্নি করে এসছি। সেখান থেকে আমি আপনাদের সাথে লাইভ করছি। এবার চিন্তা করেন, হাদির জন্য চোখের পাতা এক করতে পারিনি। সারাদিন শুধু নিউজ সাইটগুলো দেখেছি, আল্লাহ কোনো দুঃসংবাদ দিও না প্রিয় ভাইটাকে। এরকম দেশপ্রেমিক দেশে হাতে গোনা কজন জন্মায় যে মৃত্যুকে পরোয়া করেনি, নিজের দেশটার জন্য হাসি মুখে গুলি খেতে বুক পেতে দেওয়ার মতো সক্ষমতা বা সাহস যার আছে। দর্শক, আরেকটি ব্যাপার হলো, সোশ্যাল মিডিয়া আরেকটি বিষয় ট্রেন্ডে এসছে, সেটি হলো আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একটি প্রেস কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় হাদির নামটি সঠিকভাবে বলতে পারেননি, এবং হাদির যে প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চ, এটার নামও তিনি বলতে পারছিলেন না, বারবার আটকে যাচ্ছিলেন, পাশে কাউকে জিজ্ঞাসা করছিলেন, সঠিকভাবে বলতে পারছিলেন না। এটা খুব দুঃখজনক ব্যাপার। একটা বিষয় কি, বড় দল বলে ছোট দলগুলোকে ইনসাল্ট করা, অথবা বড় দল বলে ছোট দলগুলোকে হিসেবে না নেয়া, এটা একটা বিষয়। এটাকে রাজনৈতিক শিষ্টাচার বা সৌন্দর্যের মধ্যে আমি নেব না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব। তিনি বিজেপি কিংবা কংগ্রেসের কিংবা তৃণমূল কংগ্রেসের বা দিল্লির কোনো রাজনৈতিক নেতা নন, যে নামটা ভুল করবেন। যে দেশটার সবচেয়ে জনপ্রিয় নেতা বা জনপ্রিয় একজন ব্যক্তি, 16 বছর বিএনপিকে যিনি তার নিজের কি বলবো নিজের মতো করে নিজের মতো না, নিজের সাধনা দিয়ে, পরিশ্রম দিয়ে, ত্যাগ দিয়ে সর্বাধিক মামলার আসামি ফখরুল ভাই। আমার খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি, আমি সম্মান করি তাকে। তো সেই ফখরুল ভাইকে বলবো যে এই বিষয়গুলো আমাদেরকে আহত করে। এখন আপনি হয়তো বলবেন যে তার নাম মনে রাখতে নাও পারে। ওসমান হাদি ভেসে আসা একটি নাম নয়। সারা বাংলাদেশের প্রতিটা গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এখন ওসমান হাদির আলোচনা চলছে। এই সময় একটি দলের মহাসচিব তারেক রহমান কিন্তু সঙ্গে সঙ্গে তার স্টেটমেন্টে ওসমান হাদির নাম বলেছেন, এবং মানে যারা টার্গেট করে খুনের চেষ্টা করেছে তাদের বিচার চেয়েছেন। শত হাজার মাইল দূর থেকে, লন্ডন থেকে তারেক রহমান দলের চেয়ারম্যান একদম নিখুঁতভাবে ইনকিলাব মঞ্চের নাম বলেছেন, ওসমান হাদির নাম, শরীফ ওসমান হাদির নামটি উচ্চারণ করেছেন। আর বাংলাদেশে থেকে একসাথে জুলাই আন্দোলন, একসাথে লড়াই সংগ্রামে থাকা দুজন মানুষ যদি একটা নাম সঠিকভাবে বলতে না পারে, এটা আমাদের আহত করে। আমরা এই রাজনীতি চাই না। দর্শক, শেষ যে বিষয়টি, সেটি হলো জামাতের মধ্যে বিএনপির বহিষ্কৃত একজন নেতা যোগ দিয়েছেন, মেজর আখতারুজ্জামান। এই লোকের প্রতিটি টকশো শুনলে বুঝবেন এই লোকটি একটা চতুর, স্বার্থপর এবং কি বলবো যে আর কি কি উপাধি দেয়া যায়। বয়স্ক লোক, আর বেশি খারাপ কিছু বলতে চাই না, কারণ তিনি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন। তো এই লোককে বিএনপি বহিষ্কার করেছে, তাকে জামাত টেনে নিয়েছে। আমি জামাতের কয়েকজন নেতার সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি, 3 জনকে ফোন দিয়েছি। একজন আমাকে বলেছিলেন যে আমাদের আরো চমক আছে। তার মানে হলো বিএনপি থেকে আরো দলছুট বা যারা মনোনয়ন পায়নি অনেককে জামাত টানতে পারেন, এমনটি হয়তো বা আভাস দিয়েছেন তিনি। কিন্তু আমার প্রশ্ন হল যে আমাদের মধ্যে যোগ্য নেতাদের অভাব আছে, যে আখতারুজ্জামানের মতো একজন ব্যক্তিকে, যিনি জামাতের কঠোর সমালোচক ছিলেন, যিনি বিএনপিটি পাত্তা পাননি বা বিএনপিটি বিশেষ ঘাতক হিসেবে চিহ্নিত, তাকে দিয়ে জামাত উপকৃত হবে আমি জানি না। এখন যদি প্রশ্নটা করা হয় যে তিনি আল্লাহর ভয়ে হেদায়েত প্রাপ্ত হয়েছেন, হতে পারে, হেদায়েত প্রাপ্ত হলে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু প্রশ্ন হলো তিনি কি জামাতের জন্য আগামী দিন থ্রেট হতে পারে না, যিনি বিএনপির জন্য থ্রেট ছিলেন? জামাত তো একটা
ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, এখানে প্রতিটা কর্মীকে মান তৈরি করে একটা জায়গায় আনা হয়, যে কারণে জামাতের ভেতরে কখনো দেখবেন যে একে অপরের মধ্যে দলাদলি নেই, পদবি নিয়ে কামড়াকামড়ি নাই, বিশৃঙ্খল কোনো সিস্টেম জামাতের মধ্যে বা শিবিরের মধ্যে পাবেন না। কখনো শুনবেন না যে আমাদের কোনো নেতা পদের জন্য তদবির করছে, লাইফে কোনোদিন একজনের নাম বলতে পারবেন না। যদি আজকে ডক্টর শফিকুর রহমান বলেন সারা বাংলাদেশ থেকে 1 ঘন্টা না, মাত্র 10 মিনিট সময় দিচ্ছে, জামাত শিবিরের সকল পোশাক নামায় ফেলতে হবে, 10 মিনিট লাগবে না, 5 মিনিটের মধ্যে দেখবেন সারা ঢাকা বা পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া ফাঁকা হয়ে যাবে, একটা পোস্টার খুঁজে পাবেন না। কিন্তু বিএনপির মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও মারা গেছিলেন তার দলীয় ক্রন্দল মিটাতে গিয়ে চিটাগং চট্টগ্রাম সার্কিট হাউসে। এই দলটা শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এই নিজেদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি অব্যাহত আছে। কারণ এই দলটি নিজেদের লোক দিয়ে সৃষ্টি হয়নি, বিভিন্ন দল থেকে ভাড়া করে লোক এনে তৈরি হয়েছে। তো এখন যে জায়গাটা তৈরি হয়েছে, বিএনপির বয়স তৈরি হয়েছে, তারেক রহমান এই মুহূর্তে বিভিন্ন দল থেকে আসা লোকগুলোকে সাইড করে রেখে নিজ দলে যাদেরকে তৈরি করেছেন, ছাত্র দল থেকে যারা উঠে এসছে, যুব দল থেকে তৈরি হয়ে এসছে, তাদেরকে এখন যোগ্য জায়গায় দিয়ে দলটাকে গোছাতে পারেন। কিন্তু এখন দলটার মধ্যে বিতর্ক সৃষ্টি করছে সেই বিভিন্ন দল থেকে আসা হাইব্রিড লোকগুলো, যেমন ফজা পাগলা, মুজিব বাহিনীর লোক। তার প্রতিটি বক্তব্যের শেষে বিএনপির ধরেন 1 লক্ষ করে ভোট কমে, প্রতিদিন তার একটা বক্তব্যেই ভোট কমে। রমিন ফারহানা, তার বক্তব্যে ভোট কমে, 100% কমে, এটা বিএনপি বুঝতে পারছে না। তো জামাতকে নিয়ে যে কথাটি বলছিলাম, জামাতের এই বিষয়টিকে জামাতের মধ্যে বা জামাতের যারা শুভাকাঙ্ক্ষী তারা পজিটিভ অর্থে দেখছে না। পিনাকি ভট্টাচার্য, যিনি জামাতের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত, তিনিও কঠোর ভাষায় সমালোচনা করেছেন। যদি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে থাকে ভিন্ন কথা, তিনি যে জামাতের জন্য থ্রেট হবেন না বা হুমকি হবেন না এর গ্যারান্টি কি? আর বিএনপির ফেলে দেওয়া জিনিস জামাত নিয়ে তাকে মূল্যবান বানাবে বা গলার মালা বানাবে, এটাকে জামাত হয়তো বা প্রকাশ্যে কিছু বলবে না, এটাকে জামাতের দেউলিয়াতের কোনো প্রমাণ হতে পারে। তবে চমক দেখাতে দেখাতে কখনো কখনো ভুল সিদ্ধান্ত আসতে পারে। উপমহাদেশ বলি বা পৃথিবী জুড়ে জামাত নামে যতগুলো সংগঠন আছে, কিংবা ভিন্ন নামে জামাতের আদর্শিক টাইপের যে রাজনৈতিক দলগুলো আছে, কোথায় দেখবেন তাদের উত্থান খুব কম, পতনের দিকে তারা যাচ্ছে। পুরো পৃথিবীর দিকে তাকান, পাকিস্তান জামাত, ভারতের জামাত, টিউনিসিয়ার কথা বলি, মিশরের ইখওয়ানুল মুসলিমিন বলি, তুরস্কের সাদাত পার্টি বলি, বাদার যারা যারা আছে, প্রত্যেকটি বিষয় ভালো করে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের জামাত এই মুহূর্তে খুব পজিটিভ অবস্থায় আছে, এবং তারা পাকিস্তানের জামাত সংসদ নির্বাচনে একটি আসনও পায়নি। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে জামাত বলা যায় বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে, বিএনপিকে টেক্কা দেবার চেষ্টা করছে। নিঃসন্দেহে এখানে জামাতের বর্তমান যারা দায়িত্বশীল আছে তাদের যোগ্যতাকে প্রশংসা করতে হবে, কিন্তু ভয় অন্য জায়গাটায়। কখনো কখনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুল এক্সপেরিমেন্টে ডিজাস্টার হতে পারে। যারা অখাদ্য তাদের অখাদ্যের কাতারে রাখা উচিত, কারণ এই শৃঙ্খলাপূর্ণ দলটির ভেতর থেকে যদি আখতারুজ্জামান বের হয়ে গিয়ে কোনো বেফাস কথা বলে, এটাকেই লুফে নেবে বিপরীত রাজনৈতিক দলগুলো, কারণ এই কাজগুলো আখতারুজ্জামান পূর্বে নিজ দলের বিরুদ্ধেই করেছেন। আর যদি তিনি হেদায়েতপ্রাপ্ত হন সেটা ভিন্ন কথা, সেটা সামনের দিনগুলোতে বলা যাবে। প্রিয় দর্শক, শেষ করব, আবারও বলছি, হাদির জন্য দোয়া করবেন, সবার কাছে হাদির জন্য দোয়া চাই, আমাদের প্রিয় ভাইটা আবার আমাদের মাঝে ফিরে আসুক, প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।